ট্রেনটা এসে ধীরে ধীরে প্ল্যাটফর্মে থামল। দরজা খুলে নেমে এলো একজন লোক, রবিন দাস। চিরন্তন গ্রামের প্রাইমারি স্কুলে নতুন নিয়োগ পেয়েছে সে। শহর থেকে এসেছে, হাতে পুরনো চামড়ার ব্যাগ। এই রে, স্টেশনটা তো একেবারে ফাঁকা। মনে তো হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে চিরন্তন গ্রামে। ভ্যান, গরুর গাড়িও তো কিছুই দেখছি না। জনমানব শূন্য স্টেশনটা যেন আরও নির্জন লাগছে। রবিন ব্যাগ থেকে ছাতা বের করে, সে ছাতা খুলে মাথায় দিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করলো অন্ধকার আর নির্জন রাস্তায়। সে ভাবতেও পারেনি রাস্তাটা এত নির্জন আর জনমানব শূন্য হবে, আর এই রকম ঝড় বৃষ্টির মধ্যে পড়তে হবে তাকে। সে একটা টর্চ লাইটও ব্যাগে নেয়নি। অন্ধকারে জল কাদা ভেদ করে হেঁটে চলেছে রবিন। চারপাশে শুধু ঘন গাছপালা, ভিজে পাতার গন্ধ আর অন্ধকারে অশরীরের মতো দাঁড়িয়ে থাকা গাছের ছায়া। বৃষ্টির টুকটাপ শব্দে নিজের পায়ের আওয়াজও চাপা পড়ে যাচ্ছে। এগোতে এগোতে হঠাৎ চোখে পড়ল দূরে টিম টিম করে একটা আলো জ্বলছে। বুকের ভেতর হালকা স্বস্তি নিয়ে রবিন দ্রুত পা চালালো। কাছে গিয়ে বুঝলো মনে হচ্ছে একটা চায়ের দোকান। ওই তো একটা আলো টিম টিম করে জ্বলছে, মনে তো হচ্ছে একটা দোকান। সে দ্রুত হেঁটে গিয়ে দেখে সত্যি একটা দোকান, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার, দোকানের আশেপাশে কোনো গ্রাম নেই। এমন নীরব নিস্তব্ধ জায়গায় একটা দোকান, তাও আবার এই ঝড় বৃষ্টির রাতে। কি বাবু, নতুন নাকি গ্রামে? হ্যাঁ। সামনে তাকিয়ে রবিন দেখল বেঞ্চে দুজন লোক বসে আছে। দোকানের সামনে ছাউনির নিচে দুটি কাঠের টুল মুখোমুখি করে রাখা। একজন বসে আছে এক টুলে, আরেকজন অন্য টুলে। রবিন ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসে পড়ল একজনের পাশে। দাও দেখিনি এক কাপ চা। একটু বসুন দাদা, চাটা ফুটিয়ে দিচ্ছে। দোকানদার ব্যস্ত হয়ে উঠল, চুলোর পাশে গিয়ে কেটলিতে জল গরম দিচ্ছে। চায়ের পাতা, আদা সব মিলিয়ে গন্ধ ছড়িয়ে পড়ছে দোকান জুড়ে। তা কোথায় যাবেন দাদাবাবু এই ঝড় বৃষ্টির রাতে? আমি চিরন্তন গ্রামে যাব। চিরন্তন প্রাইমারি স্কুলে নতুন শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছি। ও, চিরন্তন গ্রাম। সেখানে কারো বাড়িতে থাকবেন নাকি স্কুলেই, নাকি রাতেও পড়াবেন? আরে, রাতে কি কেউ স্কুলে পড়ায় নাকি? আর স্কুলেই বা কেন থাকবো? কোথাও আশেপাশে থাকার ব্যবস্থা করে নিতে হবে। থাকার ব্যবস্থা তো হবে, আমাদের কাছেই থাকবেন নাকি? আরে আমাদের তো থাকার জায়গার অভাব নেই। এমন সময় দোকানদার গরম ধোঁয়া ওঠা চা নিয়ে এসে দিল। আহ, এই বৃষ্টির রাতে এমন চা না হলে কি আর চলে? কি হলো দাদাবাবু, চা পেয়ে একেবারে রাত কাটানোর কথা ভুলেই গেছেন? না দাদা, তা বলবো কেন? আগে চাটা একটু খেয়ে তো প্রাণটা জিরিয়ে নি। আর তাছাড়া আপনারা তো বলছেন থাকার জায়গা আছে আপনাদের কাছে। আজ রাতে না হয় ওই আপনাদের কাছেই কাটিয়ে দিয়ে যাব। আমরা যেমন করে থাকি আপনি তেমন করে থাকতে পারবেন? মানে? মানে আমরা তো থাকি তাল গাছে, বেল গাছে, তেঁতুল গাছে, আবার কখনো কখনো পুরনো ভাঙা বাড়িতে। তাহলে আপনার থাকার ব্যবস্থাটা সেই পুরনো তালুকদার বাড়িতেই করে দিই নাকি? আমি বুঝতে পারছি আপনারা সেই তখন থেকে আমার সঙ্গে ইয়ার্কি মারছেন। আপনাদের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, মানুষ কি কখনো ওই তাল, বেল এইসব গাছে থাকতে পারে? আর আমাকে আপনারা পুরাতন বাড়িতে থাকতে বলছেন? দেখুন, আমার থাকার ব্যবস্থা আপনাদের করতে হবে না, করতে হবে না আপনাদের। ইয়ার কি করবো কেন বাবু, আমরা তো এইসবই থাকি। আপনি তো আমাদের মতো মারা গিয়েছেন, আপনি তো আর জীবিত নেই। কি আজব কথা, আমি তো জলজ্যান্ত মানুষ, আমি মৃত হব কি করে? সবাই প্রথমে এই কথাই বলে, কিন্তু আপনি মরে গেছেন। বলুন তো কিভাবে? গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি কেউ খুন করেছে? আপনারা কিন্তু অদ্ভুত কথা বলছেন। আমি বেঁচে আছি,
আপনার কাছে অদ্ভুত কথা মনে হলেও এইটাই সত্যি। আপনি যদি জীবিত হইতেন তাহলে এই মৃতদের কাছে কেমন করে আসলেন? হ্যাঁ, মৃতদের কাছে এসেছি মানে? আমি তো জলজ্যান্ত জীবিত মানুষদের সামনে দাঁড়িয়ে আছি। আপনার মনে হচ্ছে আমরা সবাই জীবিত, কিন্তু না দাদা, আমরা সবাই মৃত, আর আপনিও। রবিন থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে গেছে, মুখ খানিকটা খোলা, যেন কিছু বলবে, অথচ কথা আটকে গেছে গলায়। হাতে ধরা কাপটা হালকা কেঁপে উঠছে। গরম চা প্রায় উপচে পড়তে চাইছে। এক ফোঁটা বৃষ্টির জল দোকানের ভেতর এসে তার হাতে পড়তে সে চমকে উঠল। আপনাদের মনে হয় মাথা একেবারে খারাপ হয়ে গেছে। এখানে আমরা সবাই বেঁচে আছি, আমিও বেঁচে আছি। আর বেঁচে না থাকলে কি এই চায়ের কাপ হাতে চা খেতে পারতুম? কিন্তু আমরা তো আর বেঁচে নেই। বিশ্বাস না হলে দেখবেন নাকি? হঠাৎ দোকানদার আর বেঞ্চে বসে থাকা দুজনের মুখ বদলে যেতে শুরু করলো। ত্বকে ঝলসে যাওয়া দাগ বেরিয়ে আসলো। চোখগুলো থেকে থেকে লাল আগুনের মতো আলো ঝলকাতে লাগলো। রবিন নিজেকে আর সামলাতে পারল না। শরীর থরথর করে কাঁপতে লাগলো। হাত থেকে গরম চায়ের কাপটা ফস করে পড়ে গেল মাটিতে। বুকের ভেতর হৃদস্পন্দন যেন থামার উপক্রম। গলার সঙ্গে শব্দ আটকে গেল। সে টুলে বসে থেকে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ওরে বাবারে, পালারে রবিন, পালা এখান থেকে। রবিন ভয়ে দোকান থেকে ছুটে বেরিয়ে এলো। সে বৃষ্টির জন্য অপেক্ষা না করে ছুটতে শুরু করলো। ভেজা গাছপালা ছাড়িয়ে কাঁটা লতাপাতা ছিঁড়ে দ্রুত দৌড়াতে লাগলো সে। পালাস না, পালাস না, আয়, আমাদের সঙ্গী হবি, আয়, আয়। রবিন ঘুরে তাকালো। অন্ধকারে কোনো মুখ নেই, শুধু সেই দানবীয় হাসির প্রতিধ্বনি বাতাসে গুঞ্জরিত। কাদা ছড়িয়ে পড়েছে তার পায়ের নিচে। শীতল বাতাসের ঝাপটায় শরীর কাঁপছে, আর নিঃশ্বাস ছেড়ে ছেড়ে ছুটছে সে নির্জন রাস্তায়। রবিন দৌড়তে থাকলো। তার বুক ধুকপুক করে উঠল। শরীর জুড়ে আতঙ্কের শীতল কাঁটা বেয়ে গেল। পেছনে সেই বিকট হাসির প্রতিধ্বনি যেন বাতাসে ঘনীভূত হয়ে আসছিল। তার হৃদয়কে বিষণ্ণতার গহ্বরে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ অন্ধকারে ভিজে কাদামাটির ওপর পা পিছলে ধাম করে পড়ে গেল সে। মাথা ঠোকার সঙ্গে সঙ্গেই মাটির ধাক্কায় ঝাঁঝালো বেদনা ছড়িয়ে পড়ল শরীরে। চেতনা হারিয়ে ফেলল রবিন। দুদিন কেটে গেল। তারপর এক রাতে ধীরে ধীরে চোখ খুলল সে। চোখের সামনে অস্পষ্ট আলো আর ঠান্ডা বাতাস। নিজের শরীর খুঁজতে লাগলো। ধীরে ধীরে বুঝলো সে কোনো ঘরে শুয়ে আছে। পাশেই দাঁড়িয়ে এক বৃদ্ধ লোক, মুখে ছায়াময় ভঙ্গি, ধীরে ধীরে বিড়ি টানছে। বৃদ্ধের চোখে যেন হাজারো রহস্য ঘেরা। আমি কোথায়? এটা কার ঘর? আর আপনি বা কে? বৃদ্ধ লোক হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, বাপু, উঠো না, তোমার শরীর ভালো নেই। আগে সুস্থ হয়ে নাও, তারপর তোমার কাছ থেকে সব শুনবো। আমি এখন সুস্থ, কিন্তু আপনি কে? আমি চিরন্তন প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই। কিন্তু তুমি কোথা থেকে আসছো? চিরন্তন প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই? বলবেন তো। আমাকে ওই চিরন্তন প্রাইমারি স্কুলে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, সেজন্যই শহর থেকে রওনা দিয়েছিল। তা বাপু, রাস্তার মাঝখানে তোমার সঙ্গে কি হয়েছিল? রবিন বিছানায় শুয়ে কাঁপা কাঁপা গলায় মাস্টার মশাইকে সব খুলে বলতে শুরু করলেন। সেই চায়ের দোকানের কথা আর তাদের ভয়ঙ্কর রূপান্তর। কেমন করে বিকট হাসির মধ্যে সে কাদামাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। মাস্টারমশাই চুপচাপ শুনছিলেন। কেরোসিনের লণ্ঠনের ধোঁয়াটে আলোয় তার চোখের মনি বড় হয়ে উঠছিল। মুখের চামড়া টান টান হয়ে যাচ্ছিল। তার ঠোঁট একটুও নড়ছিল না, কিন্তু দৃষ্টিতে যেন জমে উঠেছিল আতঙ্ক ও অবিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ। তুমি যে ওইখান থেকে ফিরে এসেছো, এইটা তোমার কপাল।
ভগবান নিজেই তোমার সহায় হয়েছেন। কিন্তু সেই রাতে আমি যাদের কাছ থেকে পালাচ্ছিলাম তারা কারা ছিল? ওরা তো মানুষ নয়। হ্যাঁ, তুমি ভুল জায়গায় গিয়েছিলে বাপু, ভুল সময়ে ভুল লোকেদের মাঝে। বৃদ্ধের কণ্ঠে ছিল এক ধরনের বিষণ্ণতা, যেন তিনি বহু আগেই একই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিলেন। বাইরে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছিল, আর ঘরের ভেতরে কেরোসিনের লণ্ঠন টিম টিম করে জ্বলছিল। তার মানে কি বলতে চাইছেন আপনি মাস্টার মশাই? কি বলতে চাচ্ছি শোনো তাহলে। ঘরের ভেতরে মোড়ল মশাই ভারী সোফায় হেলান দিয়ে বসে আছেন, হাতে হুঁকো, চোখে তীব্র আগুন। সামনে দাঁড়িয়ে আছে চায়ের দোকানদার রঘুপতি। নমস্কার মোড়ল মশাই, আপনি আমাকে ডাকতে লোক পাঠিয়েছিলেন কেন? আমি দোকানে ব্যস্ত থাকায় তখন আসতে পারিনি। এখন বলুন মোড়ল মশাই, কেন ডেকেছেন আমাকে? দেখ রঘুপতি, আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। তোর ছেলের জন্যই সব গণ্ডগোল। ভালো মতে বলছি, ছেলেকে নিয়ে এখান থেকে সরে যা। আমার মেয়ে তো কখনো আমার সঙ্গে তর্কে আসেনি, কিন্তু আজকাল মুখের ওপরে কথা বলছে। সব তোর ছেলের জন্য। আমার মেয়ের বিয়ে যদি ভেস্তে যায় তাহলে আমি কিন্তু তোদের ছাড়বো না। তোরা যে ছোট লোক সেইটুকুই মাথায় রাখিস। আমার মেয়ের দিকে হাত বাড়ায় কি করে তোর ছেলে? তুই কি তাকে লেলিয়ে দিয়েছিস? মোড়ল মশাই, ছেলেটা এখনো ছোট। আমি বাড়িতে গিয়ে ওকে বুঝিয়ে বলবো, তাহলে শুনবে ও মোড়ল মশাই। বেশি কথা শুনতে চাই না। আমি চাই কাল সকালেই তুই আর তোর দুই ছেলেকে নিয়ে গ্রামে ছেড়ে চলে যা। দোকানদার রঘুপতি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কাঁপা হাতে গামছা চেপে ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, চোখে আতঙ্ক আর অসহায়তার ছাপ। মোড়ল মশাই, দয়া করুন, আমরা কোথায় যাব বলুন? এই গ্রামই তো আমাদের বাপ দাদার ভিটে বলুন। তার কণ্ঠ ভিজে গেল বৃষ্টির শব্দে আর অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে, কিন্তু মোড়ল মশাইয়ের চোখে এক ফোঁটাও সহানুভূতি নেই। আমি কিছু বুঝি না বাপু, আজ আমি তোকে ভালোই ভালোই বলে দিচ্ছি, দুই ছেলেকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। সেই দিন রঘুপতি সেখান থেকে চলে আসে, কিন্তু সেই রাতে মোড়ল মশাইয়ের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। মোড়ল মশাই আরো রেগে যায়। মোড়ল তার দুই ছেলে আর তার লাঠিয়াল বাহিনী নিয়ে চলে যায় রঘুপতির দোকানে। রোদ ঝলমলে দুপুর, কিন্তু চিরন্তন গ্রামে যেন হঠাৎ শীতল নীরবতা নেমে এসেছে। খবর এসেছে মোড়লের মেয়ে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সেই ক্ষোভে মোড়ল মশাই আর তার লাঠিয়াল বাহিনীকে নিয়ে ঝড়ের মতো এসে হাজির রঘুপতির দোকানে। লোকজন ঝাঁপিয়ে পড়ে রঘুপতি আর তার দুইজন ছেলেকে ধরে ফেলে। চিৎকার, ধস্তাধস্তি, তাদের দোকানের বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়। গ্রামবাসীরা চারপাশে দাঁড়িয়ে, কেউ এগিয়ে আসে না, কারো মুখে প্রতিবাদের শব্দ নেই। মোড়লের চোখে শুধু প্রতিশোধের আগুন। আগুন ধরাও, আজ এদের শাস্তি হবে। মোড়ল মশাই, আমাদেরকে ছেড়ে দিন মোড়ল মশাই। আমি আমার এই দুই ছেলেকে নিয়ে চলে যাব। আমি কথা দিচ্ছি। না রঘুপতি, তোদের আর কোনো ক্ষমা নেই। এই তিনটাকেই বাঁধ একসঙ্গে, আগুন ধরে দে। তোকে আগেই বলেছিলুম তোর দুই ছেলেকে নিয়ে তুই গ্রাম থেকে চলে যা, কিন্তু তুই আমার কথা শুনলি না। তোদের কারণে শুধুমাত্র আমার মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গেল। আজ এই পুরো গ্রামের সামনে তোদেরকে পুড়িয়ে মারবো। শুকনো খড়ে আগুন ধরিয়ে দোকানে ফেলে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা উঠতে থাকে। দাও দাও করে আগুন জ্বলে ওঠে। শিখার মধ্যে অসহায় চিৎকার মিলিয়ে যায়। পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে।
গ্রামবাসীরা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেউ সাহায্যের হাত বাড়ায় না। ধীরে ধীরে দোকানটা আগুনে লেলিহানে ভস্মীভূত হয়ে যায়। সেই দিনের পর থেকে রঘুপতির দোকানের জায়গায় শুধু পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। কেউ আর সেখানে দোকান খোলার সাহস করেনি। আর আশেপাশে যেগুলো বাড়ি ছিল তারা আর থাকতে পারেনি। আর সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে আর কেউ হাঁটতে পারে না। যদিও কেউ যায় আর ফিরে আসে না। গ্রামবাসীরা ফিসফিস করে বলে, ঝড় বৃষ্টির রাতে কেউ কেউ পোড়া দোকানের ভেতর থেকে হাসির শব্দ আর চায়ের গন্ধ পায়।